নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি কর্মীদের দল ছিল, আছে এবং থাকবে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। পূর্ব থালাইয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কাছাড় বিজেপির। অগপ ছাড়লেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। রামনগর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি কর্মীদের দল ছিল, আছে এবং থাকবে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। আজ রবিবার ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। বিজেপি দেশজুড়ে তাদের দলীয় কার্যালয়গুলোতে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। আসাম রাজ্য বিজেপি অফিসেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া, প্রাক্তন সভাপতি ও বিধায়ক ভবেশ কলিতা, মন্ত্রী রঞ্জিত দাস এবং বেশ কয়েকজন প্রবীণ বিজেপি কর্মী বশিষ্ঠের বাজপেয়ী ভবনে রাজ্য বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ নামে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৮০ সালের ৬ এপ্রিল দলটির নাম পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টি রাখা হয়। ভারতীয় জনতা পার্টি বিজেপি তখন থেকে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে আসছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতীয় জনতা পার্টি আজ বিশ্বের বৃহত্তম দল হয়ে উঠেছে। ৪ দশকেরও বেশি সময় ধরে দলটিতে পারিবারিক রাজনীতিতে শিকড় গাড়তে পারেনি এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। এই দলটি সম্পূর্ণরূপে কর্মীদের দল ছিল, আছে এবং থাকবে। পার্টির এক বিশেষ বৈশিষ্ট্য হৈছে যে ৪৫টা বছৰৰ পিছতো এই ৰাজনৈতিক দলটোত পাৰিবাৰিক শাসন এতিয়ালৈকে সোমোৱা নাই আৰু আমাৰ দলটো সংকল্পবদ্ধ যে অনাগত দিনটোতো আমাৰ দলে কেতিয়াও এটা পৰিয়াল কেন্দ্ৰিক শাসন ব্যৱস্থালৈ নাযায় আৰু সেইবাবে আমাৰ দলটো সদায় কাৰ্যকৰ্তাৰ দল হৈ আছিল, কাৰ্যকৰ্তাৰ দল হৈ আছে আৰু কাৰ্যকৰ্তাৰ দল হৈ থাকিব। আজি আপোনালোকে দেখা পাব যে ৪৫ বছৰ যদি এটা ৰাজনৈতিক দল সৰ্বাধিক সময় শাসনত থাকে, সমগ্ৰ দেশত এটাৰ বিস্তাৰ থাকে আৰু সেই দলটোত যেতিয়া যথেষ্ট শক্তিশালী নেতাৰ সৃষ্টি হয়, তেতিয়া সাধাৰণতে দলটোত পাৰিবাৰিক শাসন ব্যৱস্থাৰো উৎপত্তি হয়। আমাৰ দেশত আমাৰ দলে অটল বিহাৰী বাজপেয়ী আৰু নৰেন্দ্ৰ মোদীৰ দৰে দুজন বিশ্ব বৰেণ্য নেতা দিছে। আমাৰ দলটোৰ বিভিন্ন ৰাজ্যত সৰ্বাধিক জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰীয়ে দলটোক পৰিচালনা কৰিছে, কিন্তু কোনো এটা পৰ্যায়তে পৌৰসভাৰ পৰা পঞ্চায়তলৈকে, পঞ্চায়তৰ পৰা জিলাৰ পৰা ৰাজ্যলৈ, ৰাজ্যৰ পৰা দেশলৈ কোনো এটা পৰ্যায়তে এই দলটো কোনো এটা পৰিয়ালৰ ওচৰত আজিলৈকে মূৰ দোৱা নাই আৰু সকলোৱে কাৰ্যকৰ্তা হিচাপে কাম কৰি আছে আৰু এটা পৰিয়ালৰ শাসন ব্যৱস্থা কতোৱেই আমি আৰম্ভ হ'ব দিয়া নাই। আজি যি সময়ত পণ্ডিত নেহেৰু, ইন্দিৰা গান্ধীৰ দৰে নেতাই কংগ্ৰেছক এটা পৰিয়ালৰ দললৈ ৰূপান্তৰ কৰিছিল, আমাৰো যদি নেতা লালকৃষ্ণ আদৱানী বা অটল বিহাৰী বাজপেয়ীয়ে যদি সিদ্ধান্ত ললেহেঁতেন, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, অমিত শ্বাহ ডাঙৰীয়াই যদি সিদ্ধান্ত ললেহেঁতেন যে বিজেপিও এটা ফেমিলি ডমিনেটেড পাৰ্টি হ'ব, সেয়া হয়তো সম্ভৱ হলহেঁতেন। কিন্তু দেশমাতৃক
মাতৃৰ প্ৰতি থকা আদৰ্শ, ভাৰত মাতৃৰ কল্যাণৰ বাবে সেৱাত উৎসৰ্গিত আৰু ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘৰ আদৰ্শৰে প্ৰেৰিত এই দলটোৱে কেতিয়াও তেনে ৰাস্তাত নাযায়। আমাৰ দলটো কোনো নেতাই তেনেকুৱা ৰাস্তালৈ লৈ নাযায় আৰু সেইবাবে উই আৰ পাৰ্টি উইথ এ ডিফাৰেন্স আৰু তাৰ বাবে আমি একক আৰু তাৰ বাবে আমি অনন্য। পূর্ব ঢালাইয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীকে আটক করল পুলিশ। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুদরম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালাখাল গ্রামে। গ্রামের সেলিমউদ্দিন লস্করের পুত্র দিলবার হোসেন লস্করের স্ত্রী হোসনা বেগম লস্করের শনিবার রাতে ঘরের মধ্যে রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়। হোসনার বাবা মতিউর রহমান লস্করের অভিযোগ, ৩ বছর আগে বিয়ের পর থেকেই তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার বাবা মা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন, আর রাতেই মেয়ে মারা যায়। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকেদের কাছ থেকে খবর পেয়ে রাতেই কচুদরম পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন কচুদরম পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হোসনা বেগমের 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় সুবিচার দাবি জানান মতিউর রহমান। এদিকে হাতিখাল জিপির প্রাক্তন সভাপতি অলিউল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা গৃহবধূ হত্যাকাণ্ডের তদন্ত সহ দোষীদের শাস্তি চান। অন্যদিকে রবিবার শিলচর মেডিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ সমঝে নেন বাবার বাড়ির লোকেরা। পরে সন্ধ্যায় হাতিখাল এলাকার বাউরিকান্দি 2য় খণ্ডে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে। কাটা খালা হয়ে গেছে, কিন্তু কালকে তো এখন তারা তো পুলিশে মানে একটা মেয়ে মানুষ হিসাবে তখন চাইতে পারছে না। তারা কইছে না আমরা তো কিচ্ছু পাইছি না, দেখা যাক পোস্টমর্টমে কিতা হয়। আমরা বিশেষ দাবি হইল এই পরিবার যেটা মতিবুর রহমান যে মানুষ, এটা হইলে গিয়া খুবই গরিব একজন মানুষ। আর তার মেয়েটারে এই মানুষের যে যৌতুক যে কথা আইছে, এটা সামর্থ্য নাই অতটা দেওয়ার মতো। এরপরেও মানে তাই কথা দিচ্ছেন যে আমি যেটা পারি ওটা দিমু। এর আগে মেয়েটারে নিয়ে আরো 1.5 বছর বেঙ্গালুর লইয়া রয়েছে, ওখানেও অনেক কষ্ট দিছে। এরপরে গিয়া গিয়া একটা বাচ্চা হয়ে গেছে হিসাবে তাইনও চাইছেন যে সকলে খাই লোক মেয়েটা, কিন্তু ও বাচ্চার কারণে আজকে মেয়েটা মারা গেছে। এটা আমরা কচুদরমের ওসি স্যারের কাছে, ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে আমরা এলাকার তরফ থেকে বৃহত্তর দাবি জানাই যে এটা সুবিচার করার লাগিন। কালকে যেভাবে স্যারে রেসপন্স দিছেন ওভাবে যাতে আগে দিয়ে ইনভেস্টিগেশনটা সুন্দরভাবে করিয়া এটা সুবিচার করার লাগিন আমরা এলাকার তরফ থেকে আমি যে এই জিপির এক্স প্রেসিডেন্ট হিসাবে আমি অনুরোধ করি। আর এগুলি আমার বক্তব্য। হোসনা বেগমর বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আরে যৌতুকর লাগে মোটামুটি আমার পুরীর সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় একজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস দাঁতকবট লাগ গেছে গা। এরপরে ও তো খোয়ার পরে ফোন কাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলেন না, অন্য মানুষও কইছে যে তোমরা মেয়ে মারা গেছে। ও আমরা গেছি যৌতুকর লাগে সবসময় ফিটি করে। আর আমরা 2বার আর 2বার না 3বার গিয়ে বিচার উচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি, সবসময় মারা ধরা করে। জি জি তো আমরা লগে লইয়া গেছে কালকে 11টা সময় লইয়া গেছে। এরপরে তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে তারা ওখান থেকে লাশ পা করিয়ে আনতে সময় মোটামুটি 3টা বাজে গেছে গা। পুলিশের খালি মোটামুটি তারা কিতা করা করি মোটামুটি 3টা বাজেছে। এরপরে লাশ লইয়া পার হইয়া গেছে, আইয়া সেটা ডাইরেক্ট আমরা পোস্টমর্টম হইয়া গেছি। আমি প্রশাসনের কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই। আমি বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো আজাদ হিন্দ রোডের 81 নম্বর বুথ কমিটি।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করল শিলচর 19 নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ রোডের 81 নম্বর বুথ কমিটি। রবিবার সকালে প্রথমে বিজেপি দলের পতাকা উত্তোলন করা হয়, পরে দলের ইতিহাস তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন প্রবীণ বিজেপি কর্মী নারায়ণ চৌধুরী। দেশ স্বাধীনতার আগের বহু ঘটনাবলী তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন তিনি। প্রতিষ্ঠা দিবসে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। ইংরেজিতে এটা সর্দার বল্লভভাই প্যাটেল এই আইন পাস করতে বাধা দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পরই উনার মৃত্যু হওয়ার পর জওহরলাল নেহরু সেই 30A ধারাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে। এইভাবে দেশ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের যে আর্থিক অবস্থা ছিল, দেশ পার্টিশন হলো, 50 ইংরেজিতে পার্টিশন হওয়ার পর পাকিস্তান জিন্না টাকা চাইল, মহাত্মা গান্ধী জোর করলেন জওহরলালকে, জওহরলাল ভারতবর্ষের কোষাগার শূন্য করে পাকিস্তানকে টাকা দিলেন। 1946 ইংরেজিতে বেঙ্গলে দাঙ্গা হলো, নোয়াখালীতে দাঙ্গা হলো, ঢাকাতে দাঙ্গা হলো, অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করলো, অসংখ্য লোক উদ্বাস্ত হলো, অসংখ্য পুরুষ মানুষকে হত্যা করলো। কিন্তু 11 অক্টোবর দাঙ্গা হয়েছিল। 14 অক্টোবর মহাত্মা গান্ধী গিয়েছিলেন নোয়াখালীতে, গিয়ে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে মুসলিমরা এরকম অত্যাচার করতে পারে না, আর যদি বা ওরা করেই যে তোমরা চুপচাপ মরার মতো শুয়ে পড়লে না কেন। এই ছিল ওদের নৈতিক চরিত্র। হিন্দুদের হয়ে বলার মতো কেউ ছিল না, যার ফলশ্রুতিতে 1952 ইংরেজিতে জনসংঘের স্থাপনা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, এবং জনসংঘকে 64 ইংরেজিতে ব্যান্ড করা হয়। জওহরলাল নেহরুর সময় একবার, আবার 77 ইংরেজিতে ব্যান্ড করা হয়। এই জনসংঘকে যখন বাতিল করা হয়, বাতিল করার পর তখন ইউনাইটেড জনতা দল নাম নিয়ে মুরারজি ভাই দেশাইয়ের নেতৃত্বে 1978 সনের নির্বাচনে ওই ইউনাইটেড জনতা দল জয়লাভ করে। এই ইউনাইটেড জনতা দলে তখন ভারতবর্ষের কংগ্রেস ছাড়া বাকি অলমোস্ট সব দল একসঙ্গে মিলে ওরা ক্ষমতা দখল করেন। ভারতীয় জনতা পার্টি বর্তমান যা আছে তা আগে জনসংঘ ছিল। জনসংঘের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দলের 46তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ভারতীয় জনতা যুব মোর্চা। গোটা দেশের সঙ্গে শিলচরেও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ভারতীয় জনতা যুব মোর্চা। এদিন জেলার 23টি মণ্ডলে এই বিশেষ দিনটি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছেন দলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানান, 1980 সালের 6 এপ্রিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। এদিন দলের মহিলা মোর্চার সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় স্বচ্ছতা অভিযানের পাশাপাশি বিজেপির ওবিসি মোর্চা ও মাইনরিটি মোর্চা সহ অন্যান্য শাখা সংগঠনগুলো বিভিন্ন কার্যসূচি পালন করেছে। প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুব মোর্চার কর্মকর্তারা শাসক দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান সম্পর্কে জনগণকে অবগত করানোর পাশাপাশি উন্নয়নকে ত্বরান্বিত করতে আগামী দিনে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। এদিন যুব মোর্চার সম্পাদক সৌমিত্র দেব, সহ সভাপতি রঞ্জিত রায়, বিমল দাস, সাধারণ সম্পাদক শুভম রায়, টিপু রায়, সোহন ঠাকুর, অর্কদীপ ভট্টাচার্য ও রাজ্যিক সদস্য কুলদীপ চৌধুরী, ঋতুরাজ চক্রবর্তী ও মনোজিৎ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, আর তার সঙ্গে সঙ্গতি রেখে আমরা ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা প্রতি বছরের ন্যায় প্রতিষ্ঠা দিবস সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমাদের কাছাড় জেলাও এই দিনটিকে বিশেষ দিন হিসাবে আমরা সমস্ত মণ্ডলে
কাছাড়ের 23টা মণ্ডলে আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করেছি। আর তার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চা আমার সতীর্থ ভাইয়েরা আজকে সিভিল হসপিটালে আমার সিভিল হসপিটালের রুগীদের মধ্যে ফলমূল বিতরণ করে আমরা ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা মাননীয় জেলা সভাপতির নির্দেশ অনুসারে কাছাড় জেলা যুব মোর্চা সহ বিভিন্ন মোর্চা, মহিলা মোর্চা স্বচ্ছ ভারত অভিযান করেছে। যে আমার ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, প্রত্যেকটি মোর্চা এক একটি কার্যক্রম হাতে নিয়েছে এবং সমস্ত কাছাড় জেলার প্রতিটা মণ্ডলে এই কার্যক্রম আজকে প্রতিষ্ঠাতা দিবস হিসেবে পালন করা হয়েছে। আয়োজিত আজকে ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা সভাপতি রূপম সাহার নির্দেশনায় আমরা আজকে যুব মোর্চা কার্যকর্তা ভাইরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কিছু ফলমূল এবং দুধের প্যাকেট নিয়ে আমরা যারা হসপিটালে, সিভিল হাসপাতালে যারা ভর্তি আছেন, আপনার গর্ভবতী মহিলারা এবং যারা রোগীরা আছেন, তাদের মধ্যে আমরা এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে যে সেবা ভাব নিয়ে সেবা কাজের মাধ্যমে আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছি, সবার হাতে আমরা সেই ফুড প্যাকেটসগুলা তুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 1980 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়জির যে আদর্শ নিয়ে বাজপেয়ীজির দ্বারা চিরস্যা কোটলা ময়দানে 1980 সালের 6 এপ্রিল আজকের দিনেই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই জনতা পার্টির যে সেবা ভাব, আমরা যুব মোর্চার কার্যকর্তারা সেই সেবা ভাব নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকের এই কার্যক্রমটা আমরা এখানে সম্পন্ন করেছি। অগুপ ছাড়লেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। অসম গণ পরিষদ দল ছাড়লেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। প্রাক্তন বিধায়ক 3 শতাধিক সমর্থন নিয়ে অসম গণ পরিষদ ছাড়লেন। সেই সাথে দক্ষিণ করিমগঞ্জ আসনে এজিপি শূন্য হয়েছে। আজিজ আহমেদ খান কংগ্রেসে যোগ দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ অসম গণ পরিষদ দলে যোগদান করবেন বলে জোর চর্চা চলছে। আমাদের অসম গণ পরিষদ দলের আমি সম্পাদক ছিলাম আসলে। আমি এই পদ থেকে নিজে ইচ্ছা সক্রিয়ভাবে প্রত্যাহার করে নিয়েছি, কারণ অসম গণ পরিষদ দল ছিল অসমের সমস্ত জনগোষ্ঠীর নিয়ে ছিল, কিন্তু আজকের দিনে দেখা গিয়েছে যে আমাদের ওয়াকফ বিলের সংশোধনী যে বিলটা পার্লামেন্টে উপস্থিত হয়েছে সেইটায় অসম গণ পরিষদ দলের সমর্থন করেছে, যার কারণে মুসলিম পার্সোনেল ল বোর্ড ভারতবর্ষে ঘোষণা করেছে যে সমস্ত সংগঠন মুসলিমের তারা বিরত থাকার জন্য। সেই জন্যই আমি অসম গণ পরিষদ দল থেকে প্রাথমিক সদস্য পদ এবং আমার যতটা পদ আছে সব থেকে আমি রিজাইন করেছি। আগামী দিনে আজকের দিনে কোনো চিন্তা নেই, কারণ আমার সমষ্টিটা করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় সমষ্টি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি। 27টা জিপি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনাদের এই প্রেস কনফারেন্সের পরে আমরা আরো কিছু আলোচনা করে নিব যে আমরা একটা কমিটি গঠন করব। সেই কমিটির দ্বারা আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 27টি জিপির মধ্যে যাবেন ওনারা, গিয়ে মানুষের সম্মুখে বলবেন যে আমরা কি করব, মানুষের যেটা জনগণে যেটা ডিসাইড করব সেই ডিসাইড অনুযায়ী আমরা যাব। আমার বিধান পরিষদে যেটা আছে 51 জনের বিধান পরিষদের সমষ্টি আছে, আমার সভাপতি, সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি যতজনই আছে সবাই পদত্যাগ করেছে। মহিলা কমিটিও পদত্যাগ করেছে, যুব কমিটিও আছে এখানে পদত্যাগ করবে এবং আমার ছাত্র পরিষদও আছে। আরো আমার বিভিন্ন জিপি থেকে সভাপতি, মন্ডল সভাপতি গুলা এসেছেন, ওনারাও পদত্যাগ করেছেন এবং করবেন। পুরানা যে আমার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার 22টা জিপি আছে, এর মধ্যে 14টা জিপি আমাদের বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে আছে। এই 14টা জিপির সভাপতি সবাই পদত্যাগ করে নেবে এবং প্রাথমিক সদস্য পদ থেকে আরো বিভিন্ন পদাধিকারী যারা আছে সবাই আজকে এখান থেকে পদত্যাগ করবে। বর্তমানে ছিলেন আপনি অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা, আপনি
রাজনৈতিক কোনো কারণে পদত্যাগ করে নাই। আমার মুসলিম পার্সোনাল ল বোর্ডে যেটা ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী আপনারা দেখেছেন যে বিহার বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গল ভারতের যথেষ্ট রাজ্যে পদত্যাগের জ্বর শুরু হয়েছে, সেই জন্যই আমি এটা করেছি। হেয় প্রতিপন্ন করেছে, সহ্য করতে আমি না পারি। একই সাথে একমত হয়েছে এবং পদত্যাগ এখনো আমরা বলতে পারবো না, আমরা সময়ে আপনার দিকে আলোচনা করে। স্ত্রী ও ছেলের পর মৃত্যু নিয়ারুল হকের, মৃতের সংখ্যা বেড়ে 4। সম্প্রতি রামনগরে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও 8 বছরের শিশুপুত্রকে হারানোর পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন নিহারুল হক। স্বজন হারিয়ে সংকটকালে প্রশাসনের ভূমিকার কথা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট তুলে ধরেন শোকাতুর পরিবারের স্বজনরা। ওই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এখন অবধি শিশুসহ 4 জন প্রাণ হারান। উল্লেখ্য, ওই হৃদয় বিদারক ঘটনার পর রক্তাক্ত সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ, কিন্তু টানা 4 দিন শিলচর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে প্রাণ হারালেন নিহারুল হক। এর আগে তার 8 বছরের শিশুপুত্র ও স্ত্রীসহ অপর এক যুবতী ওই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। কিন্তু দুর্ঘটনায় আহতদের মেডিকেলে স্থানান্তরের পর থেকে কঠিন পরিস্থিতির কেমন ছিল তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন নিহতদের স্বজনরা। মেয়ে স্টুডেন্ট সেকুনা আইটিআইতে পড়তেন, উনিও মারা যান এবং এক শিশু বর্তমানে সংকটজনক অবস্থায় আছেন। এখন অবধি প্রশাসন হইতে ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা বিনীত আবেদন করে জানাইতেছি শিলচর কাছাড় প্রশাসনকে এবং আমাদের সিএম সাহেব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করতেছি যে ওই নিহত পরিবারকে অতি সত্বর যোগাযোগ করে ওনাদের মর্মাহত পরিবারকে এককালীন আর্থিক সাহায্য এবং অ্যাক্সিডেন্টের জন্য কম্পেনসেশন করা খুবই জরুরি হয়েছে এবং ওনাদের জন্য আপনাদের প্রশাসনে যেটা করণীয় আছে আপনারা কাইন্ডলি অতি সত্বর, আজকে অবধি মোটামুটি 3-4 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাদের শিলচর কাছাড় প্রশাসন হইতে কোনো যোগাযোগ করা হয়নি এবং দিনের বেলা যেগুলো টিপার মাটি এবং বালি বোঝাই করে ওরা হাই স্পিডে চলাচল করছে এবং ডাম্পার চলাচল করছে, আমরা কঠোরভাবে আবদার করতেছি যে পুলিশ প্রশাসন এবং আমাদের কাছাড় অ্যাডমিনিস্ট্রেশনকে যে ওদেরকে কড়াভাবে সতর্ক করা হোক যে দিনের বেলা যাতায়াত করে পাবলিক এবং স্টুডেন্ট ইমার্জেন্সি কাজের জন্য যে দিনের বেলা ওই গাড়িগুলো। আপনারা এমএলএ নামটা কি? আমাদের বর্তমান এরিয়ার এমএলএ হলো জনাব মিসবাহুল ইসলাম লস্কর। ওনার তরফ থেকে ওনার তরফ থেকে কোনো মানুষ এখনো পর্যন্ত এই পরিবারের সাহায্য যোগ্যতা এমনকি কোনো যোগাযোগ করেন নাই। তাই আমরা প্রশাসন বা ওনাদেরকে এমএলএ এমপিদের মহোদয়কে বারবার অনুরোধ করছি যে ওনারা একটি খুবই নেহাত পরিবারের গরিব পরিবারের লোক, আর উনি যে নিয়ারুল হক কালকে রাত্রে যেন মারা গিয়েছেন আইসিউতে, উনিও একমাত্র এই পরিবারের উপার্জন কম ব্যক্তি। বর্তমানে এই পরিবারের উপার্জন কম ব্যক্তি বলতে কেউই নেই। তাই আমরা বারবার অনুরোধ করছি যে প্রশাসনের তরফ থেকে হোক বা এমপি বিধায়ক বা রাজনৈতিক তরফ থেকে হোক যাতে আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য সুবিধা সহযোগিতা করা হোক বা এখনো অবধি ওদের পরিবারকে কোনোভাবে যে কোনো দিক দিয়ে একটু সান্ত্বনা দেওয়া হোক। যখনও নির্দিষ্ট করা হয়েছে না, আমাদের পোস্টমর্টমের পরে জানাজার নামাজটা নির্দিষ্ট করা হবে সম্ভবত 4টা পরে হবে। কোন জায়গায় মাটি দেবে? ওনাদের সেকোনা পার্টনে ওনাদের জানাজার নামাজ সম্পন্ন হবে আর ওই গ্রামেই কবরস্থ দাফন করা হবে। সন্তোষ মোহনের জন্মদিনে রাজীব ভবনে গাইলেন শ্রীকান্ত, সুরের মূর্ছনায় মুগ্ধ দর্শক। দর্শকদের ভিড়ে ঠাসা রাজীব ভবন। শ্রীকান্ত আচার্যের সঙ্গীত সন্ধ্যার টানে জড়ো হয়েছিলেন সঙ্গীতপ্রেমী মানুষ। উপত্যকার শিল্প সংস্কৃতি এবং ক্রীড়া ও রাজনৈতিক জগতের বহুমুখী ব্যক্তিত্ব সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন উপলক্ষে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল সোশ্যাল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট।
শনিবারের এই সঙ্গীত সন্ধ্যায় অবশ্য ঠিক জন্মদিন ছিল না সন্তোষমোহন দেবের। গত ১ এপ্রিল তার ৯২তম জন্মদিন পালন করা হয়েছে শিলচরে। তবে সমাজ জীবনের বিভিন্ন স্তরে তার অবদানের কথা স্মরণে রেখে একসময় তারই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ট্রাস্ট আরও বড় পরিসরে কিছু করার উদ্যোগ নেয়। শনিবার সন্ধে ৬টায় শিলচর রাজীব ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতা থেকে নিয়ে আসা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্যকে। তার আগে নাচে গানে বর্ষাযাপন অনুষ্ঠান পরিবেশন করেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে দেব পরিবারের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন নন্দিনী ভট্টাচার্য। এর আগে প্রদীপ প্রজ্বলন এবং প্রয়াত জননেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ট্রাস্টের পদাধিকারী সদস্যরা। ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিলীপ নন্দী, নন্দিনী চক্রবর্তী, বাবুল হোর, তৈমুর রাজা চৌধুরী, পার্থ চক্রবর্তী, ট্রাস্টের পৃষ্ঠপোষক তথা রাজ্যসভার সাংসদ সন্তোষ তনয়া, সুস্মিতা দেব, শাশ্বতী দেব, শান্তনু সেনগুপ্ত, রাজেশ দেব প্রমুখ। প্রারম্ভিক বক্তব্যে ট্রাস্টের বিগত দিনের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তৈমুর রাজা চৌধুরী। প্রাসঙ্গিক বক্তব্যে প্রয়াত বাবার কথা স্মরণ করেন সাংসদ সুস্মিতা দেব। বলেন, শুধু রাজনীতিই নয়, তিনি ভালোবাসতেন টেনিস, ফুটবল এবং ক্রিকেট। ছিলেন শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলায় ভীষণ উৎসাহী। তাই এই প্রান্তিক শহরে রাজীব ভবনের মতো অত্যাধুনিক প্রেক্ষাগৃহ গড়ে তুলেছিলেন। এদিন ট্রাস্টের পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে বরাকের মুখ উজ্জ্বল করা টেনিস খেলোয়াড় দিবিজা পালকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। পাশাপাশি সাউথ কলকাতা সিলেটি অ্যাসোসিয়েশনকে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে ট্রাস্ট। অ্যাসোসিয়েশনের পক্ষে এই অর্থ গ্রহণ করেন সুপরিচিত সমাজকর্মী সাধন পুরকায়স্থ। মঞ্চে সম্মান জানানো হয় শিল্পী শ্রীকান্ত আচার্য এবং তার সঙ্গে আসা যন্ত্রশিল্পী ও কলা কুশলীদের। করছি এবার এবং নেক্সট ইয়ার বা তারপরেও আমরা এটা করার চেষ্টা করব। এই ট্রাস্টটা যখন 1998-এ তৈরি হয়েছিল, তখন যে পরিবেশটা বরাকে ছিল, এই ধরনের অডিটোরিয়াম আমি মনে করি সমস্ত আসাম রাজ্যতে এই ধরনের অডিটোরিয়াম ছিল না। কিন্তু বাবার এটা স্বপ্ন ছিল যে শিলচরে এই অডিটোরিয়ামটা হবে। আর যেটা তৈমুরদা ওনার বক্তৃতাতে বলেছেন, এই ট্রাস্টের মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের বরাক উপত্যকার স্থানীয় যারা খেলোয়াড়রা আছে, শিল্পীরা আছে বা ছাত্রছাত্রীরা আছে, যারা অনেক কষ্ট করে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি মনে করি নাম করছে আজকে ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি। অর্থনৈতিক সাহায্যটা বড় না, কিন্তু আমি মনে করি ওদের উৎসাহটা বাড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনাইয়েও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসুর। রাজ্যের অন্যান্য জেলার সাথে সোনাইয়েও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানালো সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু। এদিন আমসুর তরফে সোনাই হাতিখাল বাজার থেকে কচুদরম বাজার পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয়। নিজেদের দাবি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিলটি বাতিল করার জোরালো দাবি জানান আমসুর কর্মকর্তারা। এ বিষয়ে আমসুর কাছাড় জেলা কমিটির সভাপতি জাহানুর মজুমদার জানান, এই বিল সংবিধান বিরোধী, তার কোনো অবস্থায় মানা যায় না। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আগামীতে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আজকে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির আমসুর তরফ থেকে আমরা ওয়াকফ বিল যেটা বর্তমানে হয়েছে এটার বিরুদ্ধে আমরা একটা র্যালি দেওয়া শুরু করছি। আর এই র্যালিটা আজকে শুরু হয়েছে, আর এটা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত এই কালো কানুনটারে রিটার্ন লওয়া হয় না। এটা আজকে শুধু শুরু হয়েছে, এরপরে আমরা এটা কনভার্ট করবো বুক হরতালে। আর এরপরে বুক হরতাল করে যদি হয় না, আমরা বাধ্য হইম এক্সপ্রেসওয়ে রোডও আমরা এখানে সোনাবাড়ি একটু খাবুগঞ্জের ভিতরে পুরা সমস্ত বরাকবেলির
আমার যুবক, আমার বুদ্ধিজীবী সমাজ, উলামা সমাজ সবার আমি ইনভিটেশন দিমু, সবার ইনভাইট করমু যে এক্সপ্রেসওয়ে রোড ও সোনাবাড়িঘাট টু খাবুগঞ্জের ভিতরে আমরা এখানে আন্দোলন করমু, বৃহত্তর আন্দোলন করমু। আর এটা ডেমোক্রেটিকভাবে হবে, কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হবে না। এটা এজ পার দ্য রুল, এজ পার দ্য কনস্টিটিউশন উই আর গোয়িং টু ডু দ্য মুভমেন্ট এগেনস্ট অফ দ্য ওয়াকফ বিল, যেটা আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের কবরস্থানকে দখল করার কথা বলে এই সরকারে। আর এই সরকার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যতটুকু আন্দোলন করা লাগে কর্ম আমরা, যতক্ষণ বিলটা রিটার্ন করা হয় না। সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে কখনো আপোষ করেনি, বরখোলা থেকে ফের প্রতিদ্বন্দ্বিতার কথা জানালেন মিসবাহুল ইসলাম। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান। বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের পরও বর্তমান আসন নিয়ে শঙ্কিত নন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর স্পষ্টতই জানিয়ে দিলেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি বরখোলা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরখোলা নির্বাচনী ময়দান থেকে তার সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বলেন, সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে কখনো তিনি আপোষ করেননি। এআইইউডিএফ বিজেপি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন সবসময়। এই দৃষ্টিভঙ্গির জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই বরখোলা কেন্দ্রের নতুন অবয়বে তিনি মোটেই চিন্তিত নন। অনুষ্ঠানের প্রারম্ভে মিসবাহুল ইসলাম লস্করকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। রাজনৈতিক জীবন আরম্ভ করেছিলাম 79-এ মিউনিসিপ্যালিটি ইলেকশন। এখন পর্যন্ত নির্বাচিত হয়ে আসছি এবং হেরেছিও, জিতেছিও, কিন্তু এই রাজনীতি প্রক্রিয়ায় আমি জড়িত। যদিও বিগত দিনে ডিলিমিটেশন হয়েছে, প্রথম আমাদেরকে 2টা সিট কমিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কাছাড়ে যে ডিলিমিটেশন হয়েছে সেটা বিজেপি তার মতো করতে চেয়েছে, কিন্তু জনগণ সেটা বুঝে ফেলেছে এবং আমার বিশ্বাস জনগণ তাদের সেই জিনিসটাকে ব্যর্থ করে দেবে। এইবার বরখোলা আমার রাজনৈতিক জন্ম বলতে, সাংসদীয় রাজনীতি বলতে আমার বরখোলার সঙ্গে আমি জড়িত। বরখোলা মানুষের সুখ দুঃখে আছি, থাকবো এবং আমার বিশ্বাস আমি এখানে যতবারই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন আমি জয়ী হব এবং আগামীতে আমি বরখোলা থেকে প্রতিনিধিত্ব করব। আর তাদের যে একটা ইচ্ছা বিজেপির যে এটাকে তাদের মতো করতে, কিন্তু সেরকম হবে না। দেখবেন 26-এর নির্বাচনে কাছাড়ে অনেক অঘটন ঘটবে, এটা এখন তো দেখা। যেমন আমাদের কিছু অঞ্চল কেটে করিমগঞ্জের সঙ্গে দেওয়া হয়েছে, করিমগঞ্জ থেকে কিছু অংশ এনে কাছাড়ে দেওয়া আছে। যেমন বদরপুর শহরটা কাছাড়ে কিভাবে দেওয়া, বিজেপি তো চোখ এইসব অন্যায় আচরণ, কিন্তু বিজেপির কেউ মুখে একটা কথা বলে, কিন্তু জনগণ তো ভুলে নাই, জনগণ এর জবাব দেবে। ঠিক সেইভাবে যেমন শিলচর শহরের প্রাচীন অঞ্চল, বৃহত্তর বালুগ্রাম, জানিগঞ্জ, সেন্ট্রাল, এটা উদাহরণে চলে গেছে। এই উদাহরণে যাওয়া এই লোকগুলা কি করে, তারা তো অনেক আগে রেখা, ভারত স্বাধীনতা হওয়ার আগ থেকে এখানে আছে, তাদের একটা শিলচরের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে শিলচর হেড পোস্ট অফিস, এটা উদাহরণ। আজকে শিলচরের ডিসি অফিস, এটা উদাহরণ। এটা তো কোনোদিন ছিল না, এগুলো শিলচরে থাকা উচিত ছিল। যারাই এটা করেছে তাদের পারফেক্টনেস নাই, তারা সাময়িক লাভের জন্য করেছে, কিন্তু এই লাভ জনগণ মুখে দেবে। আমার বিশ্বাস যে এটা আগামী নির্বাচনে এর রেজাল্ট পাবে। আমি আজকে আমাকে এখানে ডেকে আমি সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা আমি চাই, আগামীতেও আমি জনগণের সেবা করে যাব, এই আমার ইচ্ছা। আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, উকালতি করতাম, উকালতি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি।
এমএলএ হওয়ার পরে সম্ভব হয় না। এখন কিছু পৈতৃক সম্পত্তি আছে, ওখান থেকে একটু রোজগার হয়, যেটা আমার পরিবার চলে, আর এমএলএ হিসেবে বেতন একটা পাই, এইটা দিয়ে আমার চলে, এটা দিয়ে রাজনীতির সব কিছু। ইলেকশনের সময় আমার নিজস্ব টাকা পয়সা খুব থাকে না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাই আমাকে চায়, তারা আমার সব খরচ বহন করে। এবং এমন একটা ব্যাপার, আমার যারা ওয়ার্কার আছে তারা পকেট থেকে মিটিং করবে, পকেট থেকে অফিস করবে, তারা আমার কাছে টাকা চাইতে লজ্জা করে। আমি যদি দেইতে নাও নেন, এটা একটা বড় ব্যাপার। আর সবচেয়ে বড় হলো আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল। ত্রিনয়নী নারী সংস্থার উদ্যোগে আয়োজিত বাসন্তী পুজোয় ব্যাপক সাড়া। শিলচর গুণময় রোডে ত্রিনয়নী নারী সংস্থার উদ্যোগে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। রবিবার নবমী পুজোর আয়োজন করা হয়। এতে সংস্থার সকল মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, গত বছর বাসন্তী পুজোর মাধ্যমে সংস্থার আত্মপ্রকাশ হয়। এবার দ্বিতীয়বারের মতো পুজোর আয়োজন করেছেন। আগামীতে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করার ইচ্ছে রয়েছে তাদের। মূলত সমাজসেবার লক্ষ্যে ত্রিনয়নী নারী সংস্থার জন্ম হয়েছে বলে জানান তারা। ক্লাবের নামটা কি? আমরা ক্লাবের নাম ত্রিনয়নী নারী সংস্থা। কবে এই ক্লাবটা জন্ম হয়েছে? আমরা ক্লাবটা গত বছর সেম আমরা বাসন্তী পূজার সময় আমরা ক্লাবটা স্টার্ট হয়েছে, ত্রিনয়নী নারী সংস্থা। কতজন আপনাদের এই ক্লাবের মেম্বার? ক্লাবের মেম্বার এখন আগে আমরা 6-7 জন আছিলাম, এখন আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, আপনারা কি বাসন্তী পূজা প্রথম করছেন নাকি? না, এই বছর আমার দ্বিতীয়বার। কয়দিন পূজা হলো আপনাদের এখানে? আজকে নিয়ে নবমী, 3 দিন দশমী আছে। আপনারা যেহেতু নারী সংস্থা, ত্রিনয়নী নারী সংস্থা, আপনার সমাজের কি কি কাজ করেছেন এই সংস্থা 1 বছর ধরে? সমাজের মধ্যে এখনো আমরা কোনো কিছু এখনো স্টার্ট করি নাই, কিন্তু আশা আছে ভবিষ্যতে আমরা আরো বড় করব এই ক্লাবটাকে। আরো গরিব আছে, যারা অসুস্থ আছে, ওদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করবো ভবিষ্যতে। এই যে পূজা করছেন, যে কিভাবে চাঁদা তুলে পূজা করছেন আপনার সব নারী সংস্থা? পাড়াতে চাঁদা তুলছেন? পাড়াতে আমরা আছে, সামনে কিছু পাড়া আছে, দশমী করবেন? ঠিক আছে, বলুন আপনি কি ক্লাবের? আচ্ছা, বলুন তো আপনার বলুন আপনার ত্রিনয়নী ক্লাবের কথা বলুন, একটু শুনি আমরা। ইয়ার থেকে আরম্ভ হয়েছে আমাদের 24 থেকে 24 সন থেকে শুরু হয়েছে। এখনো তো হয়েছে 2-1 দুস্থ লোককে আমরা সাহায্য করেছি, এইটুকুই আমাদের এখন পর্যন্ত করে। আরও আমাদের আগে করার প্রিয় আছে, পূজা দিটা করা হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা মিলে সবই করছে, ওরা যেটুকু পারে। এই নারী সংস্থা হঠাৎ করে আপনাদের কেন চিন্তাধারা আসলো? চিন্তাধারা আমরা পূজার থেকেই শুরু হয়েছে। স্টার্ট আমরা পূজাটা করবো বলেই বুঝেছি, পূজা বলে করাতে আমরা ত্রিনয়নী প্রিয়র নামের থেকে আমরা দিয়েছি, দুর্গার নামের থেকে ত্রিনয়নী নারী সংস্থা। গতবার স্টার্ট দিয়েছেন আপনারা? আগে কোনো চিন্তাধারা আছে, যেহেতু এটা নারী সংস্থা জন্ম দিয়েছেন? হ্যাঁ, আগে চিন্তাধারা আছে কিছু করার, মানুষদের, গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের জন্য কিছু করার, বা যে কোনো দুর্যোগের সময় যাতে আমরা কোনো সাহায্য করতে পারি মনে ভেবে রেখেছি, এখনো করাটা। এমনি এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম করেছেন ত্রিনয়নী ক্লাব থেকে? এমনি প্রোগ্রাম করা হয়নি, আমরা 2-1 জন দুস্থ লোককে আমরা দিয়েছি, অসুস্থ গরিব। হিন্দু রক্ষী দলের কর্মীদের অপহরণ করে প্রাণে মারার হুমকি, আটক কয়েকজন যুবক। অপহরণ করে প্রাণে মারার হুমকি এবার হিন্দু রক্ষী দলের কর্মীদের। তাই হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে লঙ্গাই আউটপোস্টে মামলা সংগঠনের কর্মীদের। পুলিশ সবকিছু খতিয়ে দেখে কয়েকজন যুবকদের আটক করেছে, যারা কর্মকর্তাদের বিগত দিন কয়েক ধরে হুমকি দিয়ে আসছিল। জানা গেছে, হিন্দু রক্ষী দল সংগঠনের কর্মীদের অপহরণ করতে, প্রাণে মারতে উদ্যত হয় ভিনধর্মী জনা কয়েক যুবক। এমনকি ফেসবুকের মাধ্যমে শান্তিপ্রিয় হিন্দু ও ইসলাম ধর্মীদের মধ্যে সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র রচনা করেছিল। তাই হিন্দু রক্ষী দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তা অবগত হতে পারায় লঙ্গাই থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ সবকিছু খতিয়ে দেখে জনা কয়েক যুবকদের আটক করেছে। শ্রীরাম গুরুজি মহারাজ কি জয়। আজকে সকাল থেকে আমার সংগঠনের বা বিগত 2-3 দিন থেকে আমার সংগঠনের ছেলেরারে ফোনে কয়েকজন মানুষে কন্টিনিউয়াসলি দমকিতে মারি লিব, মার্ডার করে লিব, তুলিয়া নিব গিয়া।
প্লাস ফেসবুকে একটা ভিডিওরে কাটিয়া একটু টুমা নিয়ে ফেসবুকে এটারে রোস্ট মারাইয়া হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাইবার একটা দুষ্কৃতি চক্রান্ত করে, যাতে আগামী দিনে আমার সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আজকে আমার সংগঠনের একটা কার্যকর্তারে ইভেন আমারে পর্যন্ত ফোন দিয়া থ্রেট করা হয়েছে। আমার কার্যকর্তা একজনকে হিন্দু রক্ষী দলের কার্যকর্তারে ফোন দিয়া থ্রেট করিয়া কইছে লঙ্গাই আয়, সেটেলমেন্ট আয়, বটরসি আয়, যে যে জায়গাতে কইছে আমার কার্যকর্তাগুলো এই জায়গাতে গেছে। ইভেন বিকাল যে সময় হয়েছে এই সময় আমরা থানার লোকে যোগাযোগ করিয়া, প্রশাসনের লোকে যোগাযোগ করিয়া লঙ্গাইয়ের সময় টাইম দিচ্ছে, লঙ্গাইয়ে আমরাও আইছি। আর পরে এই জায়গাতে দেখি 50টা মানুষ ছেলেরা এই জায়গাতে আইছে আমার সংগঠনের ছেলেটারে অ্যাটাক করার লাগিয়া। তো এই জায়গাতে আমরাও আইছি, তারাও আইছে, প্রশাসনের লগালগ এইগুলা ছেলেরারে অ্যারেস্ট করিয়া লঙ্গাই থানাতে আনছে। আজকের দিনে যেগুলা ছেলেরা আইছে তারার পিছে বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী, ISI এর কোনো হাত আসেনি। পাকিস্তানপন্থী মৌলবাদী মুসলমান যারা আছে এরা এটার মধ্যে ইন্ধন জোগাননি, যাতে আমার শ্রীভূমি জেলা, আমার আসাম জেলা যাতে একটা ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়ায়, যাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগে, এটা নিয়ে একটা চক্রান্ত চলে। আমি আমার আইনের উপরে বিশ্বাস করি, আইনের কাছে আমি সম্পূর্ণ সমঝিয়ে দিছি। আমি আমার আইন দিয়ে প্রশাসনকে অনুরোধ করিয়া যেভাবে ছেলেরা একলগে 50টা 60টা ছেলে আইয়া আমরা সংগঠনের ছেলেরা অ্যাটাক করার চেষ্টা করছে, এইগুলো বিভিন্নভাবে একদম মূলে গিয়া এটা তদন্ত করা হোক। তদন্ত করিয়া যে ISI এজেন্ট, যে বাংলাদেশ মৌলবাদী মুসলমান এজেন্ট যেগুলো আছে এগুলারে চিহ্নিত করিয়া জেলের মধ্যে ঢুকাইয়া দেওয়া হোক। এটা হিন্দু রক্ষী দলের পক্ষে থেকে আমরা প্রশাসনকে অনুরোধ জানাইয়া। আর হিন্দু রক্ষী দলের ছেলেরা আজকের দিনে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যদি কেউ যদি ভিডিও খাটিয়া কুটিয়া থাকে আগামী দিনেও আমরা এরকম প্রশাসনের দ্বারস্থ হইমু। আর যদি কেউ মনে করেন আমরা লইয়া আপনারা কোনো ভাবে বাজে একটা ইম্প্যাক্ট গেছে অন্য ধর্মাবলম্বীর, আপনারাও প্রশাসনের দ্বারস্থ হইন। আপনারা এইরকম কোন সময় এয়া যে মানুষ লাগাইয়া যে সাম্প্রদায়িক দাঙ্গা করলি বা দেখো, আপনারা যদি লাঠি তুলেন তারও জন্য লাঠি তুলবো, কেন এক হাতে লাঠি বাজে না, আপনারা যদি লাঠি তুলেন তারও জন্য লাঠি তুলবো। এইটার লাগে আমি সমাজে কইয়ার, আমার প্রশাসনকে কইয়ার, প্রশাসন এই যে ঘটনাগুলা ওর আজকে এই জায়গাতে কালপিট ধরা হয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার, যাতে আগামী দিনে যাতে এইরকম চক্রান্ত থেকে আমার শ্রীভূমি শহর যাতে গড়িয়া উঠে, মানে এই চক্রান্ত যাতে কেউ ফাড়া না দে। কৃষ্ণপুর জিপিতে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ভারতীয় জনতা পার্টির সোনাই মণ্ডলের অধীনস্থ কৃষ্ণপুর জিপির 215 নম্বর বুথে রবিবার যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন বুথ কমিটির সভাপতি রেবুল হোসেন বড়ভূয়া সহ অন্যান্যরা। পরে সাংগঠনিক দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে মজবুত করে পঞ্চায়েত নির্বাচনে যাতে দলীয় প্রার্থীদের জয়ী করা যায় এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শক্তি কেন্দ্র প্রমুখ ইলাবন্ত সিংহ, 218 নম্বর বুথ সভাপতি রঞ্জন শুক্লবৈদ্য, লায়লা বেগম লস্কর, রবিজুন্নেসা বড়ভূয়া, লিলি বেগম বড়ভূয়া, আমিনা বেগম বড়ভূয়া, বুথ সম্পাদক নূর আহমেদ মজুমদার প্রমুখ। আমরা এই ফ্ল্যাগটা উত্তোলন করলাম আজকে। আর সামনে যে ইলেকশন, পঞ্চায়েত যে ইলেকশনটা আছে, ইলেকশন লইয়া আমরা একটু আলাপ আলোচনা সবার মাধ্যমে একটু আলোচনা করবো আজকে। আর আমরা অতি খুশি ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উপরে আমরা আশ্বাস বিশ্বাস এত বেশি, সবাই মিলে আমরা মহিলা পুরুষ একত্রিত হয়ে আমরা তানে আশীর্বাদ করি এবং আগামীতে আমরা পঞ্চায়েত বা আমরা জেলা পরিষদ আমরা যাতে বেশি আমাদের ভারতীয় জনতা পার্টি জিতিয়ে নিতে পারি, আমরা এই বলিয়া আশা রাখছি। বিজেপির 6 এপ্রিল প্রতিষ্ঠা দিবস, আমরা বিজেপির কর্মী হিসাবে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী হইয়া আমরা সবাই মেয়ে পুরুষ এবং বাচ্চা সহ মিলিয়া আমরা একটা প্রতিষ্ঠা দিবস পালন করিবার একটা
প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামে আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করেছি এবং আলোচনার মাধ্যমে এটা আমরা শেষ করব। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে। বিজেপি কর্মীদের দল ছিল, আছে এবং থাকবে বললেন মুখ্যমন্ত্রী শর্মা। পূর্ব থালাইয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী। ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কাছাড় বিজেপির। অগপ ছাড়লেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান। রামনগর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।